I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina. আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড। আমি জাতিসংঘ মহাসচিব জনাব আন্তোনিও গুতেরেসকে Address. শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এবার দেশের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনাকেই জাতিসংঘ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরেছেন শেখ হাসিনা। অন্যদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের অবৈধ ঘোষণা। কি ঘটতে চলেছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চলেছেন? সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে? তার মানে কি শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে? সেই পরিস্থিতি কেমন হতে পারে? বাংলাদেশে আজকে যদি মোহাম্মদ ইউনূসের সরকার চলে যাবেন, এটা আলী খান স্পষ্ট প্রথমে বলেছি, তিনি চলে যাবেন, তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর্বাসন দিতে হবে। বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা ফিরবেই। তিনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন নাকি আওয়ামী লীগের প্রধান নেত্রী হিসাবে ফিরবেন সেটা নিয়ে আমরা কনফিউজ আছি, তবে বাংলাদেশে উনি ফিরবেন। সমন্বয় সার্জিস আলম থেকে শুরু করে বাংলাদেশে আগস্ট মাসে বা জুলাই মাসে যেই হামলা চালাইছে সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। বাংলাদেশে একটা বড় ধরনের অশনি সংকেত তৈরি হচ্ছে ইউনূস সরকারকে চিপাই ফেলতে। আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে, যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনূস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন, বলা যায় না, কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে। আর শেখ হাসিনা তো মাথা পড়ে ইউনূসের দিকে যায় রয়েছে যে তিনি মেটিকুলাস প্ল্যানার। ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল 3 তে ফেরানো হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে। জাতীয় নাগরিক পার্টি, সরকারি দল বা কিংস পার্টি যেভাবেই আমরা বলি না কেন, এই দলটির নেতারা তারা ক্ষণে ক্ষণে ভোল পাল্টাচ্ছেন, তারা তাদের কোনো কথাতেই স্থির থাকতে পারছেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানা রকম নাটক শুরু করেছে। একটি খবর আজকের পত্রিকায় প্রকাশ করেছে, ফ্যাক্ট চেক। সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী,
সে কোথায় পদত্যাগ করছে। যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে, যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরো দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে। এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে। ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800-র বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 5000 এবং 1200-র মতন কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে। দাবিটি সত্যতা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করা হয়। সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে প্রত্যেক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিং এ আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা। এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানি না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া, এই ব্যাপারে আর কোনো নেই। আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে। আমার ধারণা যে হয়তো এই ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত, ডক্টর ইউনূস ছুটে গেলেন সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনা প্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি। এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে, এই সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে। যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার, আমি তো ওই পদত্যাগ করিনি, আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি। তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো, এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত কিছু হবে না। তো তারপরও সেনা সদরে আজকে প্রধান উপদেষ্টা গেছেন, সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল। যাই হোক, মেয়ে তো গেছেন, এটা ফর্মাল যে এতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেখানে গেছেন সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে। এইগুলিকে এখন একত্রিত করা হবে, এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায়, এটাই হচ্ছে পলিসি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইউনূস সরকারের বিদায় যখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠে আসছে, ঠিক তখন প্রশ্ন যাচ্ছে যে কে তাহলে ইউনূস সরকারের জায়গায় এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবেন বা আসতে পারেন। কাউকে না কাউকে তো দায়িত্ব নিয়ে দেশের শাসন ব্যবস্থায় থাকতেই হবে, এবং শাসন ব্যবস্থায় থাকতে গেলে এই দায়িত্বটা কার উপর আসতে পারে। এখন যেহেতু দেয়াল লিখনটাও স্পষ্ট হয়ে গেছে, সেই জন্যই এই প্রশ্নগুলো আসছে যে কে আসতে পারে। এখানে 2-3টে সম্ভাবনার কথা আসছে। অর্থাৎ একটা হচ্ছে যে ইউনূস সরকারের পতনের পর রাষ্ট্রপতি তিনি একটি জাতীয় সরকার তৈরি করতে পারেন, তিনি একটি কেয়ারটেকার সরকার তৈরি করতে পারেন, অথবা আমি যতদূর জানি সংবিধানে এমন কোনো বিধিনিষেধ নেই যে রাষ্ট্রপতি নিজে ক্ষমতা দখল করে ক্ষমতা নিয়ে, অর্থাৎ রাষ্ট্রপতি এই সরকারের শীর্ষে বসে তিনি সেই সরকার চালাতে পারেন তার পছন্দ মতো মানুষজনকে নিয়ে। আজকে যে পরিস্থিতিতে বাংলাদেশে আজকে যদি মোহাম্মদ ইউনূসের সরকার চলে যাবেন, এটা দেয়াল লিখন স্পষ্ট প্রথমে বলেছি, তিনি চলে যাবেন, তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর্বাসন দিতে হবে। এটাই হচ্ছে সাধারণ নিয়ম এবং সত্যিকারের কথা। আমি বড় জোর
দেশের একটা যে দাবি উঠেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে বড়জোর এই দাবিটা তোলা যেতে পারে যে শেখ হাসিনা এসে ক্ষমতা দখল করুন, ক্ষমতায় বসুন, বসার পর সারা বিশ্বের সমস্ত নজরদারির মধ্য দিয়ে তারা আবার একটি নির্বাচনের ব্যবস্থা করা হোক, ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশনের ব্যবস্থা করা হোক, সেই ইলেকশনে যারা জিতবেন এবং সেটা অবিলম্বে করতে হবে, সেই ব্যবস্থা যারা করবেন, তাহলে শেখ হাসিনা জিতলে তিনি ক্ষমতায় আসবেন। নইলে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আজকে যদি যে কোনো সরকার আসুক, যেহেতু এতদিন ধরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হয়নি, তাদের বিরুদ্ধে অত্যাচারের জন্য সবাই পালিয়ে আছে, সুতরাং একটা সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় তাদেরকে দিতে হবে যাতে দেশের পরিস্থিতি শান্ত হয় এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এগিয়ে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে। তার জন্য ভারত, রাষ্ট্রসংঘ, অন্য যে কোনো নজরদারি সংস্থা আসুক, তারা দেখুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চলেছেন? আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বারংবার বিভিন্ন ইন্টারভিউতে, সেটি আমরা যদি বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও বারংবার বলছেন যে শেখ হাসিনাকে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরিয়ে আনতে চান, বিচারের মুখোমুখি করতে চান। এবং উপদেষ্টা যারা রয়েছেন, যারা সমন্বয়ক ছিলেন, যদিও বর্তমানে এনসিপি পার্টি, এবং তারা অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে, তাকে বিচারের মুখোমুখি করা হবে। আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার কে ফাঁসির মঞ্চে না দাঁড়ানোর আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করতে পারবে না, কেউ কোনো দল কোনো কথা বলতে পারবে না, নির্বাচন শব্দটা উচ্চারণ করা যাবে না, অনেক কিছু। কিন্তু আকাশে বাতাসে একটা কথা বারবার ধ্বনিত হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা নাকি 26শে মার্চ বাংলাদেশে তিনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন। তিনি এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচাইতে, আমি জানি অনেকেই আমাকে বলবেন যে আমি কমেন্টগুলো দেখি, সেই কমেন্টগুলোতে আমি পাই অনেক সময় অনেকেই বলেন যে গাঁজা খেয়েছো কিনা। না, আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে আমি এগুলো দেখছি এবং আমি বর্তমান পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতি যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এটা সর্বোচ্চ পর্যায়ের খারাপ পরিস্থিতিকে ইঙ্গিত করছে। আপনারা সেটি আজকে 8ই মার্চ আমি ভিডিওটি করছি, আপনারা এখন দেখছেন 8ই মার্চ নারী দিবস, এবং এই নারী দিবসে আজকেও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। কোথাও 4 বছরের শিশু ধর্ষিত হয়েছে। মানে এটা এমন ভাবে বেড়েছে, বাড়ছে, যেটা প্রতিনিয়তই প্রতিদিনই আমরা হয় চিন্তার খবর পাচ্ছি, না হয় মবের খবর পাচ্ছি, না হলে রেপের খবর পাচ্ছি। মনে হচ্ছে যে এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক হয়ে যাচ্ছে ডে বাই ডে, এবং এগুলোর বিরুদ্ধে আমরা যে শক্ত কোনো প্রতিরোধ সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি, সেটা হতে পারে ভোকাল কোনো প্রতিরোধ, সেটাও আমরা খুব একটা পাচ্ছি না, বা সেটি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকেও আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। যে হচ্ছে এটা যদি থামানো না যায়, তাহলে বাংলাদেশের এই যে অবস্থা, এটি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আসলেই বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিশ্চয়ই নিষ্কৃতি চাইছে। সরকারের দিক থেকে যে অ্যাক্টিং যে গভর্নমেন্ট রয়েছে বর্তমান বাংলাদেশে, তাদের দিক থেকেও শক্ত কোনো পদক্ষেপ তারা এক্সপেক্ট করছে। সেটা যদি তারা না পায়, তখন কি হবে? সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে? তাদের কি আবারও পুনরায় নিজেদের বুকের রক্ত ঝরিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দাম চুকাতে হবে? তারা কি আদৌ ফিল করছে তারা আগেই ভালো ছিল? কারণ এর মধ্যে আমরা অনেক ফেসবুক সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যারা স্ট্যাটাস দিচ্ছেন। অনেকেই 1.5 মাস আগে 2 মাস আগে স্ট্যাটাস দিয়েছিলেন আগেই ভালো ছিলাম, 1.5 মাস 2 মাস পরে এখন অনেকেই ডিরেক্টলি এখন লেখার চেষ্টা করছেন বা লিখছেন। অনেকে কেউ লিখেছেন, আমি দেখেছি ফেসবুকে, ব্রিং ব্যাক শেখ হাসিনা, এমন স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি। তার মানে কি শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে? সেই পরিস্থিতি কেমন হতে পারে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার বলছেন, বা ডক্টর ইউনূস বলছেন, পতিত স্বৈরাচার মানে শেখ হাসিনার সরকার বা তারা যারা নেতাকর্মীরা ছিলেন, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এই যে হিজবুত তাহরির নামছে, এটা নিয়েও বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিজবুত তাহরির ছদ্মবেশে নামছে। এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে এখন। এই দেশে যাই ঘটে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই দৃশ্য আপনাদের খেয়াল নাই? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই দেশে যাই ঘটতো, বিএনপি জামাত জামাতের উপর বেশি জঙ্গি। এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম। ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা অপকর্ম করে কিন্তু বাইচা যাইত। আজকের দিনেও গণমাধ্যমে আমরা যখন নিউজ দেখছি, পতিত স্বৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেভিল হিসেবে আত্মপ্রকাশ করছেন, জামাত, বিএনপি, আরো বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ, ব্যক্তিগত দ্বন্দ্ব, এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড না। আপনি যখন একটা অপরাধকে বা যে কোনো অপরাধকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে ট্যাগ করে দিবেন, বাকি যারা অপরাধী, ক্রিমিনাল, তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায়, ছাড় পেয়ে যায়। এখন হ্যাঁ, পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপগুলো ভাইরাল হয়েছে, সেইখানে শেখ হাসিনার ফোন কলগুলো থেকে এটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনূস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে। যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনূস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন, বলা যায় না, কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে। আর শেখ হাসিনা তো মাথা পড়ে ইউনূসের দিকে জায়গা রয়েছে যে তিনি মেটিকুলাস প্ল্যানার, যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিছে, এই খবর কি শেখ হাসিনা জানতো না? এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে এখানে।
মাঝে মাঝে শুনছি কি বিটকয়েন পাইছে কত বিলিয়ন ডলারের মিলিয়ন ডলারের, এরকম আলোচনা আছে। তো আওয়ামী লীগও এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউনূস সরকারের শান্তি দিবে না। তবে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা কিন্তু পলাতক, অরিজিনাল যারা আওয়ামী লীগের নেতা কর্মী এরা সবাই পলাতক। তাহলে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? আওয়ামী লীগ হইতে পারে, রানিং ঘটনা হইতে পারে। তো বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কলকাতাতে তাদের হেডকোয়ার্টার বানাইছে। এখান থেকে বাংলাদেশ থেকে পলাতক ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতারা সবাই কলকাতাতে আছে। সেখানে বিভিন্ন জায়গায় তারা মিটিং করেন, বৈঠক করেন, এমনকি বাংলাদেশে কি কি ঘটানো যাবে এ নিয়ে তারা পরিকল্পনা করেন, এমনকি বাস্তবায়নের জন্য এই দেশে এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করেন। এজ এ রেজাল্ট গত এক সপ্তাহে যা দেখছি এগুলা, আপনার কি মনে হয় সবকিছুর পেছনে কি শুধুমাত্র আওয়ামী লীগ নাকি অন্যান্য শক্তিগুলো কাজ করছে? ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল 3-তে ফেরানো হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তার নাগরিকদের পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানকেও ভ্রমণ সতর্কতার ক্ষেত্রে একই ক্যাটাগরিতে রেখেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এমন ভ্রমণ সতর্কতা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে 13 ফেব্রুয়ারি ব্রিটেন এবং 6 মার্চ কানাডা একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল। বিশ্লেষকেরা বলছেন এ ধরনের সতর্কতা বাইরের দেশগুলোর বিনিয়োগ সহ অনেক কিছুতে প্রভাব ফেলবে। 7 মার্চ বাংলাদেশ সময় মধ্যরাতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের 126টি দেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। লেভেল 1 থেকে 4 পর্যন্ত 4টি ভাগে ভাগ করে মার্কিন সরকার তার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা নোটিশ জারি করে থাকে। যেই 126টি দেশ সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়েছে তার মধ্যে লেভেল 1 ক্যাটাগরিতে কোনো দেশের নাম নেই। লেভেল 1 হলো নিরাপত্তা এবং নিরাপত্তা ঝুঁকির জন্য সর্বনিম্ন পরামর্শমূলক স্তর। লেভেল 2 ক্যাটাগরিতে আছে 80টি দেশের নাম। এশিয়ার মধ্যে চীন ও শ্রীলঙ্কাকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এই ক্যাটাগরির দেশগুলোতে যারা ভ্রমণ করতে চায় তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হলেও বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। লেভেল 3 ক্যাটাগরির অধীনে রাখা হয়েছে 23টি দেশকে, যার মধ্যে আছে বাংলাদেশ ও পাকিস্তানের নাম। এই ক্যাটাগরির দেশগুলোতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ভ্রমণের জন্য নিরুৎসাহিত করে থাকে, বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকে নিরাপত্তা ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকির কারণে নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। বাংলাদেশের সম্পর্কে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশকে লেভেল 3 ক্যাটাগরিতে রাখা হয়েছে। সেজন্য বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভ্রমণের বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। আরো বলা হয়েছে বাংলাদেশের কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে। এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে। সতর্ক বার্তায় বলা হয়েছে বাংলাদেশের সন্ত্রাসীরা পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জনসমাগম এলাকাগুলোতে সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের কিছু ভ্রমণ বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। এখন থেকে দূতাবাসের কর্মীরা জরুরি প্রয়োজন ছাড়া ঢাকার বাইরে ভ্রমণ করতে পারবে না। তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে লেভেল 4 এ রাখা হয়েছে, যার অর্থ হলো ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আফগানিস্তান সহ বিশ্বের 21টি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে লেভেল 4 এ রেখেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। শেখ হাসিনা সরকার পতনের পর 6 আগস্ট বাংলাদেশকে লেভেল 4 এ ফেলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তবে তখনকার বাইডেন প্রশাসন পরদিনই অর্থাৎ 7 আগস্ট এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। যুক্তরাষ্ট্রের ভ্রমণ পরামর্শ নিয়মিতভাবে পর্যালোচনা করে থাকে স্টেট ডিপার্টমেন্ট। সাধারণত লেভেল 4 এর নিষেধাজ্ঞা একবার দিলে সেটি 6 মাসের আগে পর্যালোচনা করা হয় না, কিন্তু তখন বাইডেন প্রশাসন একদিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। 12 আগস্ট বাইডেন প্রশাসনের জারি করা নোটিশে বলা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন যা নিরাপত্তার সমস্যা সমাধানের জন্য কাজ করছে। কারণ বাংলাদেশি সেনাবাহিনী দেশব্যাপী মোতায়েন করা অব্যাহত রয়েছে এবং পুলিশ ধীরে ধীরে তাদের পদে ফিরে আসছে। তখন দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছিল। বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলার অনেক ঘটনা ঘটলেও বাইডেন প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, যেটি সচরাচর হতে দেখা যায় না। দর্শকের আগে যুক্তরাজ্য বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে গত 13 ফেব্রুয়ারি ভ্রমণ সতর্কতা জারি করেছিল। যুক্তরাজ্যের ওই সতর্কতায় বলা হয়েছে বাংলাদেশ সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে আছে। দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল। সেই সতর্কবার্তা এখনো জারি আছে। ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জনাকীর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশে নির্বিচারে সন্ত্রাসবাদী হামলা হতে পারে। যুক্তরাজ্যের সতর্কবার্তায় বলা হয়েছে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যেখানে অনেকে মারা যান। সেই অস্থির পরিস্থিতির রেশ এখনো রয়ে গেছে, যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে। ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে বাংলাদেশে বিক্ষোভ, ধর্মঘট ও রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির
কারণ হতে পারে। এছাড়া অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি। ব্রিটিশ নাগরিকদের মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সবশেষ কানাডা সরকারও বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। কানাডা বাংলাদেশ সম্পর্কে নতুন এই সতর্ক বার্তা দিয়েছে 2 দিন আগে, গত 6 মার্চ। কানাডা সরকারের সতর্ক বার্তায় বলা হয়েছে, সারা দেশে বিশেষ করে ঢাকায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা আছে। ওই সতর্ক বার্তায় উগ্রবাদীদের ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস এবং আত্মঘাতী বোমা হামলা চালানোর আশঙ্কার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো কানাডা সরকারও দেশটির নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রামের ভ্রমণ সম্পূর্ণ নিষেধ করেছে। শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন। কোন একজন কর্মীর সাথে কথা বলছেন, এটা সেটা বলছেন, হুমকি দিচ্ছেন আমাদেরকে, আশা দেখাচ্ছেন তাদেরকে, এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন। কিন্তু এবার এটা ফাঁস হয়েছে, আমরা অনেকেই শুনেছি। হয়তো আমি ভিডিওটা এখানে যুক্ত করছি, আপনারা যারা শোনেননি তারা শুনুন, না হয় এটা রেকর্ড হিসাবে এখানে থাকুক। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। আর হেলিকপ্টার কয়েক জায়গায় ছবি থেকে পাকাও করা যায় না রাতের মধ্যে, সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে। হ্যাঁ, পাকাও করলে না, ওটা বলা হয়, ওটা সবাইকে বলা হচ্ছে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় থানার দিকে, হ্যাঁ তবে পাঠায় দিক রাত্রে নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। নিশ্চয় শুনেছেন, যারা আগে শুনেননি তারা আবার শুনলেন। খুব নতুন কোনো কথা বলা হয়েছে তা না, কিন্তু কথাগুলো আমরা শুনলাম। একজন বর্বর মানুষ, অসভ্য মানুষ, ইতর মানুষ কি করে গেছেন জুলাই আগস্টে, আমরা সেটা চাক্ষুষ করেছি। আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল, আমাদের জানা ছিল। কথাগুলো এরকম ভাবেই হবার কথা, কিন্তু তারপরও আবার সামনে আসলো নিজ দেশের নাগরিককে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলছেন, সরাসরি গুলি করার কথা বলছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেন। যেখানেই জমায়েত দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। একেবারেই অবাক হয়নি। ইনফ্যাক্ট আমাদের অনেকের আবার জুলাই আগস্টে শেখ হাসিনা সম্পর্কে হঠাৎ করে অনেকের মনে হলো শেখ হাসিনা এত খারাপ, এত বর্বর হয়ে গেল। না, উনি 2011 সাল থেকেই বর্বর হয়ে উঠেছেন। যখন থেকে তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, ঠিক সেদিন থেকেই তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং এই পুরো জার্নিতে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে। উনি বর্বরই ছিলেন। লাস্টে ক্ষমতা চ্যালেঞ্জড হয়েছে বলে যাবতীয় সব বর্বরতা একত্র এসে মিলিত হয়েছিল। সে কারণেই হয়তো আমাদের অনেকের হঠাৎ করে একটু চোখে লেগে গিয়েছিল। অনেকেরই মনে হলো একই অবস্থা। অনেকে তখন পক্ষ ত্যাগ করছেন। তখনও পক্ষ যারা ত্যাগ করেছেন তাদেরকেও একরকম ছাড় আমরা দেই যে শেষ পর্যন্ত হলেও এই হাসিনার পক্ষ ত্যাগ করেছেন। না হয় এই হাসিনার পক্ষে বিশেষ করে 2014 পর থেকে, এবং আরো স্পেসিফিকলি যদি বলি 2018 পর থেকে যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন তাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করার চেষ্টা করতেন, কখনো উন্নয়নের নামে, কখনো জঙ্গিবাদ ঠেকানোর নামে, তারা ঠিক একই রকম বর্বর বলে আমি বিশ্বাস করি। আমার শব্দটা হার্শ শোনাচ্ছে, কিন্তু আমি আসলে এটা বিশ্বাসই করি। আর বিশেষ করে এবার আমরা যদি এর পরবর্তীতে একটু সফট হই, ঠিক আছে, শেষ পর্যন্ত যা ঘটেছে তারপরও যারা তার জায়গা থেকে সরে এসে এই বর্বরকে বর্বর হিসাবে স্বীকার করেন, বোঝেন, ফিল করেন এবং নতুন বাংলাদেশে এই বর্বরের কোনো স্থান হবে না সেটা মনে করেন, ওটুকুও ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু না,
এক অবিশ্বাস্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এই জন্য আমি শেখ হাসিনার এই অডিও যেটা আমাদের সামনে আসলো, তিনি যা করেছেন সেগুলো না নতুন এক ধরনের লিটমাস টেস্টের মতো, লিটমাসের মতো আমাদের সমাজে কাজ করবে, সেটা আমি সিরিয়াসলি মনে করি। কেন? আবারও বলছি, 2018-তে যখন রাতের ভোট করা হয়েছিল, 14-কে আমি একটু ছাড় দিই, আগেও বলেছি অনেকবার, সেটা হলো টেকনিক্যালি ওখানে বিএনপি যেহেতু ইলেকশনে আসে নাই, আসলেও এই চুরি হতো আমি জানি, কিন্তু যেহেতু আসে নাই তাদের একা একা নির্বাচন করতে হয়েছিল, সুতরাং তারা জিতে যাবেই। যদি 153 বিনা ভোটে নাও হতো, ডামি ক্যান্ডিডেট রাখলেও দেখা যেত তারা জিতে গেছেন। এক ধরনের ডাকাতি যেটা হয়েছে, সেই ডাকাতিটা এইভাবে করতে হয়নি, এটা ট্রু। কিন্তু 18 সালে এই নোংরা জঘন্য কাজটা করার পরও আওয়ামী লীগকে অনেক মানুষজন সমর্থন করেছেন, দেখেছি, চোখের সামনে দেখেছি, পরিচিতদের মধ্যে দেখেছি। কেউ যদি কিন্তু ছাড়াই উনি উন্নয়ন করছেন, উনি থাকুক, ভোটটোর ব্যাপার না, উন্নয়নের গণতন্ত্র বাংলাদেশে হবে। তিনি জঙ্গিবাদ ঠেকাচ্ছেন, সুতরাং তাকে থাকতে হবে, তিনি না থাকলে কি হবে? এবং একটা পর্যায়ে এসে বিকল্প দেখান। ছাত্ররা দুর্দান্ত কথা বলেছিলেন, সবাই বিকল্প না, শেখ হাসিনার বিকল্প আসলে কেউ নাই, আমি রাদার এভাবে বলতে চাই। ওনার মতো বর্বর হওয়া বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কারো পক্ষে, আমি জানি না তার পরিবারের কেউ তার সমান বর্বর হয়ে উঠতে পারেন হয়তো, বা তাকে ছাড়িয়ে যেতে পারেন, তার দলের কেউ পারেন, কিন্তু এই পরিমাণ বর্বর হওয়া কারো সম্ভব না। সুতরাং শেখ হাসিনা আসলেই বিকল্প নাই, কিন্তু তার এটাকে অন্য অর্থে ব্যবহার করতেন। বাংলাদেশ রসাতলে যাবে, বাংলাদেশ ডুবে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে তিনি যদি না থাকেন। না, ইটস নট হ্যাপনিং। একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে যাওয়ার পর, এটা সত্য, আমি বিশ্বাস করি এই সরকারটা যদি আরেকটু, এই সরকারের যথেষ্ট পরিমাণে এফিশিয়েন্ট হওয়ার সুযোগ ছিল, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম। শেখ হাসিনা সব ধ্বংস করে গেছে, অর্থনীতি, আইন শৃঙ্খলা, দেশের সব প্রতিষ্ঠান, কিন্তু অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করার সুযোগ ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। এটা ওনারই ব্যর্থতা, ওনাকে নিতে হবে। তিনি যে টিম দিয়ে কাজ করছেন, যেভাবে কাজ করছেন, এটা আদতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না। সুতরাং খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তারপরও আমি বলছি, এই ব্যর্থতার পরও দেশ হাজার গুণ ভালো আছে, এবং আমরা ভালোর পথে এগোবো। আমাদের একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে তা বলছি না, কিন্তু যদি ভবিষ্যতে নির্বাচনী প্রসেসটা থাকে, সেই সরকার হাসিনার মতো বর্বর হয়ে উঠবে না। কিন্তু এরপরও, বিশেষ করে আমি যে প্রসঙ্গে এই কথাটা বারবার টানছি, জুলাই আগস্ট দেখার পরও এই যে হাসিনা কি বলেছে অডিও কলে একজন গোয়েন্দা কর্মকর্তাকে, সেটা তো জানা দরকার নাই। রাস্তায় গুলি হচ্ছে, সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে, মাথায় বুকে গুলি করা হচ্ছে, নিজ দেশের নাগরিকের উপরে লেলিয়ে দেওয়া হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলির ভিডিও আমরা দেখেছি। এগুলো তো হাসিনার নির্দেশ ছাড়া হয় নাই, এটা তো জানতাম, এটুকু তো জানা যায়, বোঝা যায়। হাসিনা যতই বলুক মিছিলের মধ্যে, ভিড়ের মধ্যে থেকে নাকি আওয়ামী লীগ, বিএনপি জামায়াতের লোকরা হত্যা করে তার উপরে দায় চাপিয়েছে, এসব বলছেন। আমরা তো তখনও জানতাম আসলে এসব নির্দেশ কার, এসব সিদ্ধান্ত কার। জাতিসংঘ যে রিপোর্টে বলেছে, নাথিং ওয়াজ নিউ। ওই রিপোর্ট আলোচনার সময় বলেছিলাম যে এখন জাতিসংঘ সার্টিফাইড, কিন্তু এটা শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার অ্যাসোসিয়েটদের প্ল্যানিংয়ে, কোঅর্ডিনেশনে, এই পরিকল্পনায় এবং সমন্বয়ের মাধ্যমে এই ব্রুটাল, বিভৎস, জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিজ দেশের নাগরিকের উপরে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তারপরও কিছু লোকজন, কিছু না, সংখ্যাটা খুব ছোটও না, আমি আমার আশপাশে দেখি যারা এখনো তাদের আপার কথা বলেন, তাদের আপা না হলে কি হবে, তাদের আপা আসার অপেক্ষা করেন, আপার বিকল্প নেই, আগেই ভালো ছিলাম ধরনের আলাপ করেন। আমরা আসলে এই আলাপগুলোকে চিহ্নিত করবো, এই আলাপের রাইট আছে যে কারো, আমরা এই রাইটগুলো রাখতে চাই, কিন্তু আমাদের ওই রাইট আছে চিহ্নিত করার। এটা লিটমাস টেস্ট। এই অডিওটা শোনা গেল, যারা মনে করলেন যে তারা সত্যিই শেখ হাসিনার বয়ানে বিশ্বাস করার মতো এত শিশু, এতটাই অবুঝ যে তিনারা সত্যিই মনে করেছিলেন হত্যা হয়েছে, এটা দেখেছেন, হত্যাগুলো বিএনপি জামায়াতই করেছে। এই অডিওর পর তো আর সেই কনফিউশন থাকারও কোনো কারণ নেই। কিন্তু আমি জানি তারপরও উল্লেখযোগ্য সংখ্যক কিছু মানুষ এই বর্বরের পক্ষে থাকবে। এটাই লিটমাস টেস্ট। যারা এরপরে বর্বরের পক্ষে থাকে, কথা বলে,
তারা তার মতোই বর্বর। ইয়াস, আমি বিশ্বাস করি তাই। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এবং বিশেষ করে শেখ পরিবার, আমি অনেক আগে বলেছিলাম শেখ রেহানার কথা। শেখ রেহানার অবস্থা হয়েছে আমলাদের মতো, বাংলাদেশের সরকারি বেসামরিক আমলাদের কথা বলছি, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, তার লুটপাট করার জন্য সব রকম সাহায্য করেছে। বদনাম তাদের কম হয়েছে, কারণ তারা গুলি করেনি, বদনাম হয়েছে পুলিশের। ঠিক একইভাবে শেখ হাসিনাকেই চিনলাম আমরা, তার বিরুদ্ধেই কথা বললাম, কিন্তু এই দেশটার লুটপাটের নেতৃত্ব তার মতো বা কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশিও দিয়েছে শেখ রেহানা। বলা হয় যে উত্তরাধিকার বা ক্ষমতার ব্যাপার থেকে দূরে রাখার জন্য এই বার্গেইন হয়েছিল, ইনি ক্ষমতায় থাকবেন এবং লুট করবেন, আর উনি একচ্ছত্রভাবে লুটের নেতৃত্ব দেবেন। সো শেখ রেহানা বা আর কেউ, আর কারো নেতৃত্বে যদি বাংলাদেশ আওয়ামী লীগ হতে যায়, তাদের পেছনে যারা দাঁড়ায়, তাদের বর্বরতাও নিশ্চয়ই আমরা নোট রাখবো, নোট করব। সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশে আমি মনে করি এটা একটা লিটমাস টেস্ট, একটা সমাজে কত মানুষ কিভাবে বর্বর হয়ে ওঠে এবং বর্বর থেকে যায়। এটার বৈজ্ঞানিক তত্ত্ব আছে, কোন একদিন আলোচনা করব। কিভাবে নাজিদের যে টর্চার চেম্বার, কিভাবে নিরপরাধ মানুষকে বহু মানুষ টর্চার করতো এবং করতে করতে তারা এগুলো তাদের গায়ে লাগতো না, বৈজ্ঞানিক গবেষণা আছে। তো সেই রকম কতগুলো মানুষ আমাদের তৈরি হয়েছে, আমাদের এদের চিনে রাখা দরকার, তাদেরকে আমরা চিনে রাখবো নিশ্চয়ই। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই, সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।